আমরা বলেছি বাংলাদেশের কোনো আইনে এই ধরনের বিধান থাকা অসাংবিধানিক নয় কাউকে দায় মুক্তি দিয়ে, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং তাদের কৃতকর্ম নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে আদালতের ক্ষমতা আর কি হবে? 2012 সালে এবং 2017 সালে বাংলাদেশের কোনো আদালত প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার যারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন তাদেরকে নির্বাচন অ্যাপয়েন্ট করা হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে, এবং 2022 সালে এসে একটি আইন করে বলা হয়েছে যে এই 12 সাল এবং 17 সালে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, যাদের অধীনে 14 সালে নির্বাচন এবং 18 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। আমরা এই আইনটাই চ্যালেঞ্জ করেছি, ধারা 9। আমরা বলেছি বাংলাদেশের কোনো আইনে এই ধরনের বিধান থাকা অসাংবিধানিক নয় কাউকে দায় মুক্তি দিয়ে, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং তাদের কৃতকর্ম নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে আদালতের ক্ষমতা আর কি হবে? আদালতের ক্ষমতা তো সাংবিধানিক ক্ষমতা। আদালতের ক্ষমতা 102 অনুচ্ছেদে গৃহীত সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ পাওয়ার আছে। এটি হলো সংবিধানের মৌলিক স্তম্ভ। এই সংবিধানের মৌলিক স্তম্ভকে কোনো আইন করে কেড়ে নেওয়া যায় না। এটাই পঞ্চম সংশোধনী মামলায় সেটেল হয়েছে। এই জন্যই আমরা আজকে আদালতের সামনে এই যুক্তি উপস্থাপন করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল দিয়েছে এবং আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে কারণ দর্শানোর জন্য 4 সপ্তাহ সময় দিয়েছে। এবং রুলে স্পেসিফিক্যালি আমরা চেয়েছি যে এই যে 2012 সাল এবং 2017 সালের এই যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে, এই যে দায় মুক্তি, এই দায় মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছে। জি, যদি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং ওনাদের এই মামলা শুনানি অধীনে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যদি চ্যালেঞ্জ হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যদি সঠিক না হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে তাদের পরবর্তী কৃতকর্ম নিয়ে অনিবার্য প্রশ্ন উত্থাপন হবে। কারো যদি একটা অফিসে, যদি কারো অফিসে বসারই বৈধতা না থাকে, অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটাই বৈধ না হয়ে যায়, তাহলে কি করে একজন মানুষের কৃতকর্ম বৈধ হবে? তার অংশ হিসেবে 2014 সালে নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচন হয়েছে। আপনারা সবাই তার সাক্ষী। দুনিয়া জুড়ে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কে ভোট দিতে পেরেছে, কে ভোট দিতে পারে নাই, এর সাক্ষী আমরা সবাই। এ নিয়ে নতুন করার কিছু নাই। তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে এবং রুল অ্যাবসলিউট হলে এই দায় মুক্তি থাকবে না। তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপন হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপন হলে তাদের কৃতকর্ম নিয়েও প্রশ্ন নিশ্চিতভাবে। এই দায় মুক্তির নজির আছে পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে। মূল সিনেমা হলের মামলা আপনারা দেখতে পাবেন। পঞ্চম সংশোধনীর ক্ষেত্রে এই দায় মুক্তি আছে হলো অপারেশন ক্লিন হার্টের ক্ষেত্রে যে দায় মুক্তি দিয়েছিলেন, সেটিতেও হাইকোর্ট ডিভিশনের একই প্রশ্ন আছে। একইভাবে আপনারা দেখতে পাবেন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নামে যে অর্ডিন্যান্স ছিল, সেই অর্ডিন্যান্সকেও অবৈধ ডিক্লেয়ার করে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যদি সব দায় মুক্তি এরকম হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের দায় মুক্তি নিয়ে প্রশ্ন উত্থাপন হওয়াটাই স্বাভাবিক, আইনসম্মত এবং সাংবিধানিক। সময় টেলিভিশনের একটা কালকেই তো একটা অর্ডার দেখলাম, গতকাল রাত 12টা থেকে চালু। না, আমরা নির্বাচন কমিশনারের কাজ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করিনি। আমরা প্রশ্ন উত্থাপন করেছি তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, তাদের উভয় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে। সেটি নির্ধারণ করবে, বাকিটা আদালতে শুনানি অনুযায়ী। এটি পূর্ব থেকে বলাটা সঠিক।